দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আলোচনার বিষয়ে আজকে যদি বলি, জাতীয় ঐক্যই বলা যায়। আজকে গত কিছুদিন ধরেই বাংলাদেশে যে রাজনৈতিক যে পরিস্থিতি, ভারত বাংলাদেশ সম্পর্ক, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে যে আলোচনা, সব কিছু নিয়ে মিলে জাতীয় ঐক্য নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যেটি ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদুল ইউনূস। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন, ছাত্রদের সঙ্গে আলোচনা করেছেন এবং একটা বৃহত্তর জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছেন। এবং অনেক দিন পরে মনে হয়েছে সবাই এক ছাতার নিচে এসে একটা জাতীয় একটি বিষয়ে একমত হয়েছে এবং এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সবাই এক থাকবে এমন একটি ডাক সবাই আমরা শুনতে পেয়েছি। কাজে আজকে আমরা আলোচনা করব জাতীয় ঐক্য এমন একটি বিষয় নিয়ে। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আছেন ইরফানুল হক নাহিদ, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সব কিছু মিলে গত 3 দিন ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদুল ইউনূস বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন, আজকে ধর্মীয় নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন, একটা ঐক্যের ডাক দিয়েছেন। 3 দিনের আলোচনা নিশ্চয়ই আপনি ফলো করেছেন। সব কিছু মিলে আপনার কাছে জানতে চাইব যে জাতীয় ঐক্য নিয়ে কতটা আশাবাদী, কি সব কিছু মিলে আলোচনা, সব কিছু মিলে কী মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, 5 তারিখ অনেক কাঙ্ক্ষিত একটা সময় ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের আপামর জনগণের জন্য। সেই 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ যতটা খুশি হয়েছিল, আমাদের পাশের দেশ ততটাই কষ্টে ছিল। কেন আমরা জানি না, অথচ আমরা তাদেরকে বন্ধুর পর্যায়ে ফেলি, যদিও আমাদের সবসময় শোষণের প্রক্রিয়া তাদের হাতে থাকে। তো যেটাই হোক না কেন, তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এখন আমার দেশে অনেক টানাপোড়েন আছে, অনেক সমস্যা আছে, কিন্তু এটা সত্যি যে আপনার যে কোনো রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের যে কোনো বিরোধে জাতীয় ঐক্যের বিকল্প কিছু হতে পারে না। সে যে সরকারি থাকুক, যেমন সরকারি থাকুক, বাংলাদেশের সভরেন্টি এটা আমার, আপনার, ওনার, সবার। এই সভরেন্টির মধ্যে সার্বভৌমত্বে আঘাত যারাই হানবে, তখন এক হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা আর কোনোভাবেই থাকে না। যে জাতি, যে গোষ্ঠী এর মধ্যে ডিভাইডেশন করবে, তার মতো বোধহয় নিগৃহীত জাতি পৃথিবীতে আর হতে পারে না। সেই হিসেবে আমি মনে করি যে এই ক্রাইসিস মোমেন্টে তারা যে কাজগুলো করছে, যেমন ধরেন আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে বাংলাদেশে যারা বাস করছে প্রকৃত ঘটনাটা কি ছিল। প্রকৃত ঘটনা একজন মানুষ রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন, সেটা সাধারণ মানুষের আওতায় যে মামলা, যেভাবে তাকে জেলে যেতে হয়, উনিও সেইভাবেই গিয়েছেন, এর ব্যত্যয় ঘটেনি। তাহলে তাকে শুধুমাত্র সংখ্যালঘিষ্ঠ হিসেবে তো স্পেশাল কোনো ক্ষমা হতে পারে না। এখানে আমি হলেও যা হতো সে হলেও তাই হয়েছে, বেশি তো কিছু হয় নাই। এমন না যে তাকে মেরে ফেলেছে, তাকে মারধর করা হয়েছে। যদিও পাশের দেশের, আমাদের ভারতের দ্য হিন্দু ইকোনমিক্স টাইমস, ফার্স্ট পোস্ট, রিপাবলিক, আপনার ওপি ইন্ডিয়া, রয়টার্সের মতো পত্রিকাগুলো এই নিয়ে অনেক রকম প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে, যেটা অত বড় একটা দেশের জন্য এই ধরনের কথা বাংলাদেশের মতো একটা দেশের জন্য বলাটা একদমই সমীচীন না। বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু ওই জায়গায় চিন্তা করলে একদম নীরব, স্বাভাবিক। তারা অবউন্নয়নের যত তথ্য ছাপে, ওই তুলনায় কিন্তু এই তথ্যগুলো ওইভাবে তারা ছাপে না। এটা একটা স্বাভাবিক জীবনের মতো করেই নিয়েছে। কিন্তু আমাদের পাশের দেশ, যারা আমাদের সাথে পায়ে পা দিয়ে যুদ্ধ করতে বাধাতে চাচ্ছে, তারা কিন্তু এটা মনে করে না। তারা ইতিমধ্যে আপনার দেখেন যে আমাদের আগরতলার যে আমাদের আপনার রাষ্ট্রদূত, সহকারী রাষ্ট্রদূত যিনি ছিলেন, তাকে যেভাবে আঘাত করেছেন এবং ওখানে আমাদের পতাকাকে যেভাবে অপমান করেছেন, সেটা আসলে আরেকটা দেশের কাছে এটা কোনোভাবেই আশা করা যায় নাই, কোনোভাবেই না। এটা আন্তর্জাতিক আইনের মধ্যেও পড়ে না, এরকম জঘন্যতর অবস্থায় পড়েছে। এখন আমি মনে করি প্রতিবেশীকে, আর যাই হোক না কেন, প্রতিবেশীকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি না। তারা প্রতিবেশী থাকবে, এটাই স্বাভাবিক। এবং যতটা ঠান্ডা মাথায়, যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি বলেছেন উস্কানিতে পানি দিয়ে সংযম দেখানোর আহ্বান উনি জানিয়েছেন। এই যে সংযম দেখানোর মাধ্যমে আমরা আমাদের নীতিতে আবার অটল থাকব, নীতির জায়গায় কিন্তু আমরা অবশ্যই আপোষ করব না। এখানে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ঠান্ডা মাথায় যেভাবে
আপনার আলিফ হত্যায় এই 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 উস্কানির মধ্যে কিন্তু আমাদের একজন সরকারি উকিলকে সেই কোর্ট এরিয়ায় আদালত পাড়ায় তাকে যেভাবে হত্যা করা হলো, তারপরেও কিন্তু বাংলাদেশের মুসলিমরা, বিশেষ করে চট্টগ্রামের মুসলিমরা যারা জানাজায় আসছিল, তারা কিন্তু অনেক অনেক সংযম দেখিয়েছে। এত সংযম মনে হয় যে কেউ দেখাতে পারে না। আপনি সংযমের কথা বলছিলেন, কিন্তু আজকে তো আমরা দেখলাম যে বিএনপি নেতারা আজকে ভারতীয় শাড়ি পরিয়েছেন বা ভারতীয় শাল পরিয়েছেন। তো এখানে এটা অন্য হিসাব। এটা শুনেন, এটা আমদানি করবে কি করবে না, ভারতও তো আপনার এটার সাথে তো রাজনৈতিক কোনো কথাবার্তার সাথে কিন্তু অর্থনৈতিকটা যায় না। অথচ ভারত দেখেন তার পোর্ট বন্ধ করে দিয়েছে আমাদের জন্য, আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, আমাদের চিকিৎসার জন্য স্ট্রেট বন্ধ করে দিয়েছে। আবার তাদের হসপিটাল যখন খাখা করছে তখন তারা আবার স্পেশাল আপনার পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে, মূল্য হ্রাস দিয়েছে। সেটা কিন্তু অন্য হিসাব। এই হিসাবের সঙ্গে আমি ওই হিসাবটা মিলাতে চাচ্ছি না। ওটা তারাও করেছে, তারা বলেছে আমাদেরকে রপ্তানি করবে না। তা আমরাও এখানে বলতেই পারি যে যে দেশ আমাদের কাছে সহজলভ্য হবে, বা তারা না করলেও আমরা টাকা খরচ করে জিনিস কিনবো, যেখান থেকে পারি সেখান থেকেই কিনতে পারি। সেইখানে কেউ হয়তো তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন, এটা একজন নেতা হিসেবে কেউ কেউ পারেন, এক একজন এক এক রকম হতেই পারে। কিন্তু আমরা এটা সুরাহা চাই। সুরাহা মানে এই না যে কেউ পায়ে পা দিয়ে যুদ্ধ করতে আসবে, ঝগড়া করতে আসবে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাবে, আমরা দেয়ালে পিঠ ঠেকিয়ে রাখবো, তা হতে পারে। আবার আসবো আপনার কাছে, আমি তো ইরফানুল হক হয়তো আপনার কাছে আসতে চাই, একটু সাংবাদিক হিসেবে একটু জানতে চাই। আপনি যেমন বলছিলেন ভারতীয় মিডিয়া নিয়ে কথা বলছেন, কালকেও আমরা ভারতীয় মিডিয়া নিয়ে কথা বলেছি। কালকে ভারতের একজন সাংবাদিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি বলেছেন যে জাতীয় পর্যায়ে বাংলাদেশের এই ইস্যুটা নিয়ে জাতীয় পর্যায়ে যে গণমাধ্যমগুলো আছে, সেই গণমাধ্যমগুলোর আসলে যে আঞ্চলিক যে গণমাধ্যমগুলো যেভাবে, রিপাবলিক টিভির কথা বলছিলেন, যে আমরা যা দেখছি আসলে যেভাবে প্রচার করছে, জাতীয় পর্যায়ে সেভাবে ভারতীয় গণমাধ্যম সেভাবে অপপ্রচারটা করছে না, তিনি বলেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে সব কিছু মিলে ভারতীয় গণমাধ্যম যেভাবে এই বিষয়টিকে অতিরঞ্জিত করে দিচ্ছে, সাংবাদিকতা দৃষ্টিকোণ থেকে আপনি কীভাবে দেখবেন? ধন্যবাদ আপনাকে, এটি নিউজের সমস্ত দর্শককে ধন্যবাদ। আপনার আজকের যে আলোচনা জাতীয় ঐক্য প্রসঙ্গে টানতে গিয়ে কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কটা এসে যাচ্ছে। আসলে মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হচ্ছে আসলে সত্যটা তুলে ধরা। আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি, আমি আমাদের যে সাংবাদিকতা ইন্ডিয়ার যে অঙ্গরাজ্যগুলি, যেগুলি ধরুন আগরতলা বলেন বা কলকাতা বলেন, ওখানকার যে লোকাল পত্রিকাগুলি আছে, ওদের যে সাংবাদিকতা দেখছি আসলে ইথিক্যাল সাংবাদিকতার মধ্যে ওগুলি পড়ে না। আপনি যেমন কী বললেন আপনি, আর বাংলা যেটা রিপাবলিক বাংলা, উনি ওটা তার যে অ্যাটিটিউড, তার যে ভঙ্গি এবং নিউজ প্রকাশের যে ব্যাপ্তি বা যেভাবে সে করছে, এটা আসলে আমরা তো 20-25 বছর কেটে গেলো এই সংবাদপত্রে। তো আমরা আশা করি যে এরা যত্নবান হবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে। আসলে একটা সংবাদ একটা দেশে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে, একটা দেশ ধ্বংস করে দিতে পারে। সুতরাং আমার আহ্বান থাকবে যে আমাদের সাংবাদিক ভাইরা যারা উপরে আছেন, তারা আসলে ইথিক্যাল প্র্যাকটিসটা করবেন এবং সত্য যাতাই লিখুন। আচ্ছা, এখানে একটু জাতীয় ঐক্য নিয়ে যে তাহলে আপনার প্রশ্নটা করি। ঐক্য, আমরা জাতীয় ঐক্য ডাক দেওয়া হয়েছে, আলোচনা হয়েছে, আমরা আজকে রাজনৈতিক ব্যক্তিদের কথা শুনেছি, আমরা ছাত্রদের কথা শুনেছি, ধর্মীয় নেতাদের কথাও শুনেছি, সবাই ঐক্যর কথা বলছেন। আসলে ঐক্যটা হবে কিভাবে আপনার কাছে কি মনে হয়? কোনো রূপরেখা আছে নাকি? ঐক্যটা আসলে আদর্শিক, ঐক্যটা আসলে আমরা বলছি ঐক্যটা কিভাবে হবে শেষ পর্যন্ত? ঐক্যটা আসলে ঐক্য মানে কি? ঐক্যটা আসলে একটা মানসিক ভাবে এক জায়গায় মিলিত হয়। ঐক্য বলতে কি আসলে একটা কমন প্ল্যাটফর্ম লাগে। ঐক্যের কমন প্ল্যাটফর্মটা আসলে তৈরি আছে। আমার সার্বভৌমত্ব, আমার দেশ এবং আমার জনগণ, 2-3 প্রশ্নে তো আমাদের আসলে কোনো আপোষ নাই। আপনি 71 সালের বলেন বা 24 সালে বলেন, আমরা কিন্তু আসলে আজকে এই যে ধরেন আমরা এই 3 প্রশ্নে কিন্তু আমরা সবাই বাংলাদেশের 18 কোটি মানুষই এক জায়গায় আছে। মুষ্টিমেয় কিছু লোক আছেন যারা একেবারে ব্যক্তির স্বার্থে কথা বলছেন, কিছু লেখালেখি হচ্ছে ফেসবুকে, এরা হচ্ছে একটা দলের সমর্থক, অন্ধ সমর্থক। কিন্তু আসলে আমরা আলটিমেটলি 18 কোটি মানুষই কিন্তু এটার পক্ষে। এখন আপনি এখানে ঐক্যের জায়গাটা কিন্তু তৈরি হয়ে আছে। এখন আজকে গতকালকে আপনি কি দেখলেন? বাংলাদেশের প্রায় 35টার বেশি রাজনৈতিক দল মিটিং করেছে। আজকে সব ধর্মেরই প্রতিনিধি উপস্থিত ছিল। এবং আমরা তো আসলে ঐক্য ছিলামই, ঐক্য বিনষ্টকারীদের কাছে প্রতিহত করতে হবে। আমরা তো ঐক্য এই জায়গায় তো আমাদের ঐক্য ছিলই। আমরা, আপনি জানেন কিনা জানেন, আমরা তো, আমার হিন্দু বন্ধু আছে অনেক, আমরা মন্দিরে গিয়েছি, আমরা পুজোতে প্রসাদ খেয়েছি, আমাদের তো আসলে ঐক্যটা ছিলই।
এখন ঐক্যটা বিনষ্ট করছে কারা, এদেরকে আইডেন্টিফাই করতে হবে, করে এই জায়গায় প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। এই জন্য রাজনৈতিক দল এবং সমস্ত মানে আপনার যারা গোষ্ঠী যারা প্রতিনিধিত্ব করে সবারকে একটা জায়গায় আসতে হবে যে আমরা দেশের সার্বভৌমত্ব, আর এই সার্বভৌমত্বের যে হুমকিটা আমাদের আসছে, এই হুমকিটা আসলে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের কাছে প্রত্যাশা করি না, আমরা কেউ করি না। আমি সাংবাদিক হতে পারি কিন্তু আমি তো এই দেশের নাগরিক, তো আমাদের তো এটা প্রত্যাশিত না। আমরা চাইবো যে ভারত আর সংযত আচরণ করুক। আমাদের যে দূতাবাসের যে ঘটনা আপনি দেখছিলেন, এটা তো ইতিহাসে বিরল ঘটনা, এরকম খুব কম হয়েছে। এমন কিছু ঘটে না যে আগরতলায় দূতাবাসে হামলা করে আমাদের পতাকা পোড়াতে হবে, এমন কিছুই ঘটে নাই। তাদের উচিত ছিল ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে প্রকৃত সত্যকে তুলে নিয়ে এসে প্রচার করা। যদি সত্যই প্রচার করুক, কিন্তু আমরাও তো এই দেশে সংগতি করছি। আমি যদি বিবেচনা করি যে এমন কিছুই ঘটে না যেখানে আমার এর চেয়ে অনেক বড় বড় বিষয় ইস্যু ইন্ডিয়াতে ঘটে মুসলমানদের উপর, কিন্তু বাংলাদেশ কিন্তু এরকম প্রতিক্রিয়া দেখায় না। আপনি খেয়াল করবেন অনেক বড় বিষয়, আপনি গুজরাটের ইস্যুতে বাংলাদেশের প্রতিক্রিয়া কিন্তু এরকম ন্যাক্কারজনক ছিল না। প্রতিবাদ হইতো, আমাদের শুক্রবার দিন মসজিদ বেশ কিছু প্রতিবাদ হইতো, কিন্তু কোনো মন্দির ভেঙে ঘুরিয়ে দিয়েছে বা কোনো দূতাবাসে ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে এরকম কিন্তু আপনি দেখবেন না। তো আমার বিশ্বাস যে ভারতীয় যে মিডিয়াগুলো একটু সচেতন হবেন। মিডিয়া আসলে বেসিক্যালি আমার মনে হয় উস্কে দিচ্ছে বিষয়টাকে, তাদের স্বার্থ কি আমি জানি না। তবে আমি মনে করি যে এখানে আমাদের যিনি পলায়নকারী প্রধানমন্ত্রী আছেন, উনি ওখানে অবস্থান করছেন এবং ওখানে বসে আমার মনে হয় উনি যদি দেশকে ভালোবাসেন উনি আরও সংযত আচরণ করবেন এবং দেশের স্বার্থে কাজ করেন। উনি যেহেতু বেশ কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন এবং এই দেশের মানুষের দ্বারা নির্বাচিত ছিলেন কোনো এক সময়, লাস্ট দু একটা নির্বাচন ছাড়া। তো এখন ওনাকে উচিত হবে যে সংযত আচরণ করা এবং দেশকে ভালোবাসা। তারপরে পলিটিক্যাল আমরা তো সেদিন থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশন আসছে, এরপরে জেনারেশন আসবে। এই জেনারেশন এসে যাতে আমাদের এই দেশটাকে আরও ভালো করতে পারে, কোনো সমস্যা জিয়ে রাখা যাবে না। আচ্ছা, নিরূপা আপনার কাছে যে জানতে চাইবো একজন রাজনীতিবিদ হিসাবে এই বর্তমান যে পরিস্থিতি, বিশেষ সাম্প্রদায়িক বিষয়টি নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যে আকার ধারণ করলো, এখন প্রধান উপদেষ্টাকে জাতীয় ঐক্যের ডাক দিতে হচ্ছে সব কিছু মিলে, আপনার কাছে একটু রাজনীতিবিদ হিসেবে এটা অবাক লেগেছে যে আসলে পার্শ্ববর্তী দেশের প্রতিক্রিয়া এবং বাংলাদেশে এই ঘটনাটা এত বড় হয়ে যাওয়া সব কিছু মিলে? দেখেন, আমার কাছে অবাক একদম লাগে নাই তা কিন্তু না। আমি এটা তাদের 5 তারিখের পর আগস্টের মনে হচ্ছিল যে তারা যে কোনোভাবে একটা কুন্দর লাগাতে চাচ্ছে এবং তারা পতিত প্রধানমন্ত্রীকে ঠাঁই দেওয়াটা, এবং শুধু ঠাঁই দেওয়াই না, তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সারা বিশ্বকে উত্তপ্ত করার যে অবস্থাটা তারা তৈরি করেছিল তাতে বোঝা গিয়েছিল। কিন্তু এইভাবে যে একদম অসত্য এইসব দিয়ে যে তারা স্টার্ট করবে এটা কিন্তু চিন্তাও করা যায় না। আমরা যেভাবে লাস্ট দুর্গাপূজাটাকে আমরা সবাই মিলে পাহারা দিয়ে যেভাবে করা হয়েছে, তাদের দেশে তো আমরা কোনো একজন মানুষ গরুর গোস্ত খাইছে সন্দেহ করে তারা মেরে ফেলে 4-5 জন একসাথে। এটা কিন্তু অহরহ কোনো না কোনো প্রদেশে কোনো না কোনো দিন হচ্ছেই। আমরা কিন্তু সেইভাবে কিছুই বলি না তাদের। অথচ দেখেন যে অবাক হওয়ার যে এটা মানে ফার্স্ট যে জায়গাটা, আপনার মমতা ব্যানার্জি পাশ করে কিন্তু মুসলিমের ভোটে। ওই দেশে গেলে বোঝা যায় সে কত অজনপ্রিয় সাধারণ হিন্দুদের কাছে, কতটা অজনপ্রিয়। সে মুসলিমের ভোটে পাশ করে নিজেও বলে এবং আমরাও জানি। সেই মানুষটা যখন একদম সরাসরি সে জাতিসংঘের কাছে আবেদন করে বসলো, ওপেন কথা বলা শুরু করলো, এবং সে মোদিকে বললেন যে আমি তো প্রদেশ হিসেবে আমি তো ডাকতে পারি না, এটা মানে প্রতিবাদের চরমভাবে ডাকতে পারি না, আপনি ডাকেন, আমরা একসাথে আমাদের সবাইকে নিয়ে বসেন, আমরা বসবো। এই যে তারা যে ঐক্যের ডাকটা তাদের ওইখান থেকে দিল, সেইখানে কিন্তু আমি অবাক হয়েছি যে তাহলে কি ভারত কি শেষ পর্যন্ত কি কারো বন্ধু হতে পারে না? আমরা কিন্তু আমাদের পররাষ্ট্রনীতিতে মনে করি, আমি যেমন জিয়া রহমানের একজন কর্মী হিসেবে বলি, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। হ্যাঁ, একটা দেশ আরেকটা দেশ, একটা ভাই আরেকটা ভাইয়ের সঙ্গে টুকটাক ঠোকাঠুকি থাকতেই পারে, কিন্তু সেটাকে এত বড় করে দেখার আমি কোনো কারণ দেখি না। এবং এই কারণে ভারত যদি সমস্ত বিরোধী দল সরকারি দল মিলে ঐক্য করতে পারে, আমাদের মতো ছোট্ট একটা দেশের জন্য তারা এই অবস্থা করতে পারে, তার মানে তারা কত কিছু হারিয়েছে। আওয়ামী লীগ হারানোর সাথে সাথে আওয়ামী লীগ যত না হারিয়েছে তারা তার চেয়ে বেশি হারিয়েছে। যে কথাগুলো আগে প্রচলিত ছিল যে লক্ষ লক্ষ লোক এই দেশে কাজ করে যায়, এই দেশে ব্যবসা করছে, এই দেশের গার্মেন্টসগুলোর মালিক হয়েছে, তো এগুলাই সত্যি, নইলে তাদের এত লাগবে কেন? এত লাগার তো কথা না। তারা যখন কয়েক মাস আগে 1 মাস 1.5 মাস আগে আপনার যখন হঠাৎ করে সৃষ্ট বন্যা সৃষ্টি করলো,
আপনার নোয়াখালীর ওইদিকে তো কখনো বন্যার পানি উঠতো না। তারা যে বন্যার গেটগুলো খুলে দিল, তাদের পানি আটকে রাখার গেটগুলো যে রাতারাতি খুলে দিল এক রাতে, তারা কিন্তু আমাদেরকে সতর্কতাও জারি করে নাই যে আমরা খুলে দিতে পারি। আমাদের মানুষগুলো যে মারা গেল, আমাদের যে এত লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো, কতদিন ভর্তি আপনার একতলা পর্যন্ত ১.৫ তলা পর্যন্ত ডুবে থাকলো। তো এই যে আমাদের কষ্টগুলো দিল, ওইখানে কিন্তু মুসলিমের পাশাপাশি হিন্দু অধ্যুষিত এলাকাও আছে। কই তারা তো চিন্তা করে নাই যে এখানে কোনো হিন্দু মারা যেতে পারে, এখানে কোনো হিন্দুর ক্ষতি হতে পারে। তারা যদি এতই তাদের জন্য একটু কনসার্ন হতো তাহলে তো এটাও করতো, এটা তো করে নাই। তো এখান থেকে বোঝা যায় যে তারা এটাকে একটা ধর্মীয়ভাবে একটা যুদ্ধ বাঁধানোর পায় তারা করছে, আর কিছুই না। কারণ তাদের কাছে ২-৪০০, ২-১,০০০ হিন্দু কিছু হলে তাদের কিচ্ছু আসে যায় না। এটাই তাদের অপরাজনীতি, এটাই তাদের ধর্মীয় রাজনীতি, এটাই তাদের সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা যদি ভারতের মতো অত বড় একটা দেশ ছোট্ট একটা বাংলাদেশের জন্য করে থাকে, এটা কতটা জঘন্যতর হতে পারে আমাদের কাছে। কারণ তারা তো কথায় কথায়, এই যে যেমন ধরেন গত পরশু দিন আপনার ত্রিপুরায় যে মুসলিমদের উপর টর্চার করলো, যে বাড়ি বাড়ি গিয়ে টর্চার করলো, এই টর্চারগুলো কি অনেক বেশি না? এটা কি তারা তো ওই দেশেরই নাগরিক, তারা তো আমাদেরকে ভোট দেয় না, তারা তো তাদের সাথেই রাজনীতি করে। তাহলে কিছু একটা হলে তাদের উপর আঘাত হানবে, এটা কেমন কথা? এরফান নাহিদ, আপনার কাছে জানতে চাইব যেটা জাতীয়, আমরা যখন এই পরিস্থিতির কথা বলছি, এখন একটা পরিস্থিতি চলছে, এক ধরনের আতঙ্ক কিন্তু আমি সংখ্যালঘুদের মধ্যেও দেখছি, যে সব কিছু নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে সব কিছু মিলে। আপনার কাছে মনে হয় যে সংখ্যালঘুদের আশ্বস্ত করা, সংখ্যালঘুদের এবং আস্থায় নিয়ে আসা, এবং আমরা যেভাবে কথা বলছি, সরকার আরও কিছু করার আছে কিনা, বা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক ব্যক্তিতে আরও কিছু করার আছে কিনা? সংখ্যালঘুদের আশ্রয় মানে আশ্বস্ত করার বিষয়টা আসলে আপেক্ষিক বিষয়টা এরকম। আপনার একটা গ্রুপ কন্টিনিউয়াসলি আপনি দেখবেন যে আমাদের হিন্দুস্তান বা ভারতের সাথে আমাদের দেশের হিন্দুদের একটা কন্টিনিউ যোগাযোগ আছে, আত্মীয় স্বজন আছে, যাওয়া আসা আছে, বর্ডার এক, সবই এক। এটা তো বেসিক্যালি একটা এরিয়া ছিল, ভারতবর্ষ ছিল, ভাগ ভাগ হয়েছে। তো সো দ্যাট ওইখান থেকে যদি ইনফ্লুয়েন্স করে, আপনি ধরেন এটা যদি শুধু এদের উপর ছেড়ে দেওয়া হতো তাহলে হতো, কিন্তু এটা কোনো না কোনো জায়গা থেকে এটাকে সিমুলেট করা হচ্ছে, এবং এটাকে এস্টিমেট করা হচ্ছে, এবং এটাকে উস্কি দেওয়া হচ্ছে। এবং উস্কানি যদি দেওয়া হয় সেক্ষেত্রে তো নিয়ন্ত্রণ রাখার, কারণ এটা যদি পরিকল্পিত হয় তা তো আরও ভয়ঙ্কর বিষয়। আপনি দেখেন যে ইস্যুটি নিয়ে, যেই ধর্মীয় নেতাকে নিয়ে আলোচনা, এখন আইন তো এটা বাংলাদেশের আইন, বাংলাদেশের নাগরিকদের জন্য আইন। আর উনি যেহেতু বাংলাদেশের নাগরিক, আপনি আমরা সবাই তো একই দেশের নাগরিক, একই আইনে হবে। এখন হিন্দু বলে কোন জায়গায় ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে কি? নেই। সুতরাং এই আমাদের বাংলাদেশের নাগরিক হতে গেলে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাহলে না আপনার সম্ভব যে কন্ট্রোল করা। আর সরকার যে আশ্বস্ত করা অবস্থা, সরকার তো আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছে। সরকারের চেষ্টা, আপনি দেখবেন লাস্ট পূজা, যেটা আপা বললেন যে সর্বশেষ যে পূজাটা আপনি দেখছেন মুসলমানরা কীভাবে পাহারা দিয়েছে তাদের ইয়েগুলি, পূজা মণ্ডপগুলা। তো এটা তো একটা সারা ওয়ার্ল্ডের একটা বিরল উদাহরণ যে মুসলমানদেরকে ওরা প্রোপাগান্ডা করে, ইহুদিরা যে মুসলমানরা হচ্ছে সন্ত্রাসী, এই মুসলমানরা পাহারা দিয়ে একটা সফল একটা পূজা, দুর্গা পূজাটা উদযাপনের সহযোগিতা করেছে। তো এগুলি তো প্রচার করা উচিত বেশি, তাহলে না আপনার সম্প্রীতিটা আরও বাড়বে। আমি আরেকটা বিষয় আসতে চাই, মামলার প্রসঙ্গ আসছে। মামলা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিএনপি 40-50 লাখ মামলা, বা আরও বেশি হবে, আপনার জানেন, আরও বেশি মামলা। এই মামলা কিন্তু বাংলাদেশের জন্য একটা আতঙ্ক। 1.5 লাখ মামলা, 60 লাখ আসামি। মামলা কিন্তু একটা আতঙ্ক। এই মামলাকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। এখনও যে মামলাগুলি হচ্ছে, আমি বলবো যে মামলা করার ক্ষেত্রে এবং মামলা গ্রহণ করার ক্ষেত্রে, আসামি করার ক্ষেত্রে যারা করছেন এবং যারা নিচ্ছেন আরও সতর্ক হওয়া উচিত। আপনি মানে আইন লতে আছে যে একজন নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায়, এই জন্য যদি 14 জন যদি হয় আপনার খালাসও পেয়ে যায়, কিন্তু নিরপরাধ ব্যক্তি সাজা পাওয়া যাবে না। তো আমার কথা হচ্ছে যে হয়রানিমূলক যে মামলাগুলো হচ্ছে, কিছু মামলাতে কিছু আসামি করা হচ্ছে হয়রানিমূলক, যেগুলো হচ্ছে যে ব্যক্তি এলাকাভিত্তিক, আবার এলাকাভিত্তিক করা হচ্ছে। এই মামলাগুলির ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে যারা মামলা রুজু করছেন, খোঁজখবর নিয়ে করা উচিত। কারণ আসামি হওয়ার পরে নাম কাটানো বা করা অনেক হয়রানি হয়ে যায় একটা ফ্যামিলি। তো মামলাগুলি করার ক্ষেত্রে এবং নেয়ার ক্ষেত্রে যারা নেয়ার কর্তৃপক্ষ এবং করার কর্তৃপক্ষে সাবধান হওয়া উচিত, এবং কোনো ভুল লোক বা কোনো ইনোসেন্ট লোক যাতে ভিক্টিমাইজ না হয় এটার প্রতি খেয়াল রাখা উচিত। সেকেন্ড, আমি একটা জিনিস বলবো যে আপনি একটা বিষয় সংবাদ শিরোনামে দেখলাম যে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কবি নজরুল।
আসলে আমি পড়াশোনা করছি, আমি জানি জাতীয় কবি নজরুল। এখন আমরা যেটা জেনে আসছি, এটা স্বীকৃতি হলো প্রায় 50 বছর পরে স্বীকৃতি দিতে হলো নজরুলকে আনুষ্ঠানিকভাবে। এই জন্য আমি বর্তমান সরকারকে সাধুবাদ জানাই যে এরা উপদেষ্টা পরিষদ এটা পাশ করেছে, হয়তো কালকে গেজেট হয়ে যাবে, কালকে শুক্রবার, হয়তো শুক্রবারে না হইলে রোববারের গেজেট হয়ে যাবে। তো এই জন্য বর্তমান সরকারকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ যে আমরা যে নজরুলকে জাতীয় কবি জেনে এসেছি, অফিসিয়ালি ডিক্লেয়ার হচ্ছে। এটা আরও অনেক আগেই হওয়া উচিত ছিল, কেন হলো না আমার আসলে বোধগম্য না। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যাব। এই যে আপনি চিন্ময় দাসের গ্রেপ্তারের কথা বলছিলেন, যে তারপরে এটি নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা সব কিছু মিলে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এই যে গ্রেপ্তার এবং ব্যাপারটা বাংলাদেশে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, এটা আরেকটু ভালোভাবে হ্যান্ডেল করা যেত, বা আরেকটু সফিস্টিকেটলি হ্যান্ডেল করলে হয়তো পরিস্থিতি এতটা খারাপের দিকে যেত না? দেখেন, সে তো ইসকন থেকেও বহিষ্কৃত। সবচেয়ে বড় কথা, বহিষ্কৃত বা আবিষ্কৃত সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা একজন নাগরিক হিসেবে তার দোষটা কি, তার অপরাধের সঙ্গে তার শাস্তিটা কি। শাস্তিটা তো পরে হবে, আগে তো অ্যারেস্ট করে, যে কারণগুলোর জন্য অ্যারেস্ট করা হয় তার মধ্যে একদম মুখ্য একটা কারণ হলো রাষ্ট্রদ্রোহিতা। সে রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে গেছে। এখানে তাকে অন্য কোনো ফাঁকফোকরে আপনার কিভাবে আটকে সে ছেড়ে দেয়, এটা আমার কাছে এটা বোধগম্য নয়। যেমন ধরেন, হয়তো বা আমি যদি বলি যে আপনার তারপরে কয়েকদিন পরে যেটা মুন্নি সাহাকে অ্যারেস্ট করলো, মুন্নি সাহার নামে ওই ধরনের তারও মামলা আছে, কিংবা আগের সরকারের সময় কি করেছে সেটার জন্য, কিন্তু তাকে কিন্তু এই দেশের সেই সব অবস্থা বিবেচনা করে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হলো। যেহেতু তাকে মানে চাইলে আটকায় রাখতে পারতো, কিন্তু ওরকম কোনো এলিগেশন নাই, যে কারণে তাকে ছেড়ে দিল। ঠিক একই কারণে যদি চিন্ময় দাসের যদি ওই ধরনের কোনো এলিগেশন না থাকতো, তাহলে তাকে আটকে রাখার কোনো কারণ ছিল না। এখানে একটা চিন্ময় দাসকে ছাড়তে গেলে এখানে আরও হাজার চিন্ময় দাস, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই আছে ওর মধ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলায়, তাদেরকেও কিন্তু ছেড়ে দিতে হয়। একজন আইনের ছাত্রী হিসেবে আমি কিন্তু এর চেয়ে কমানোর আমার কোনো রাস্তা নাই। তো সেইখানে তারা বুঝে, এবং বাংলাদেশের আইন এবং ভারতের আইনের সঙ্গে কিন্তু সিমিলার আছে অনেক, একই কাজ কিন্তু তারা আরও বেশি করে করতেন। তাহলে এইখানে তাকে তো এমন না যে মারধর করা হচ্ছে, জেলখানায় কত লোকই যায়। আপনি দেখেন, আমির হোসেন আমুর কথাই যদি বলি, তার বয়স কত, সালমান এফ রহমান তার বয়স কত, তো বয়স বিবেচনায় তাদের কিন্তু তারা অপরাধী হিসেবে কিন্তু তারা অ্যারেস্ট হয়েছে। সেইখানে কিন্তু আইনের কোনো কিছু করার নাই তাদেরকে ছেড়ে দেওয়ার। তো সেইখানে চিন্ময় দাসের বয়সও কম। আমার কথা যে তার মানে মামলা ডেট পড়বে, গ্রেপ্তার না করে কোনো উপায় নাই। এই কথা বলার প্রশ্নই আসে কিভাবে? এই কথা বলার কোনো কারণই থাকতে পারে না, কারণ একই মামলায় আরো হাজারো আসামি এই ফাঁক ফোকরে বের হয়ে যাবে। তো এটা তো ওই যে মুন্সিনামা হলের মতো, আপনার এটার জন্য আপনার সিমিলার টানবে, তো এটার তো কোনো দরকার নাই। কেন ভারতের এত হঠাৎ দায় পড়লো কেন? আমার দেশের মানুষ, আমার দেশের নাগরিক, আমার দেশের সবার জন্য আইন সেম। এখানে বলা নাই এটা নারীর সম্পত্তি না, যে হিন্দুদের একরকম আইন, মুসলিমের একরকম আইন, এটা তা না। এটা হলো জেনারেল আইন। ইন জেনারেলের মধ্যে চিন্ময় দাস পড়েছে, অতএব চিন্ময় দাস। আপনি তো রাজনীতিবিদ, আপনাদের সাথে নিশ্চয়ই অন্যদের কথা হয়। আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি আছে সেখানে সংখ্যালঘুরা একটু কি অস্বস্তিতে আছে কিনা, বা আপনাদের সাথে কথা হয় কিনা? শোনেন, আমি যে ধরনের সংখ্যালঘু, আমারও বন্ধু আছে, অনেক বন্ধু। জীবনে এতগুলো বছর পার হলাম, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, প্রাইমারি সব কিছু পার করতে হিন্দু বন্ধু বান্ধব কম না, অবশ্যই সবারই আছে। এবং আমরা কখনোই কথা বলতে গেলে আমাদের কখনোই মনে হয় নাই যে আমি এক ও আরেক, এবং ওদের কথাতেও এরকম মনে হয় নাই যে ও এক আমরা আরেক। আমরা বন্ধু হিসেবেই দেখেছি। এবং এখন যারা এই যে আমাদের সার্কেলের যারা আছে, তারা কিন্তু একটা ভিতরটা জায়গা আছে যে তারা কিন্তু এটা ভালো করে বুঝে যে তারা যে সরকারের বেশিরভাগ যে সরকারের সঙ্গে থাকতে বাধ্য হয়েছিল মনের বিরুদ্ধেও, চান্স পাইলে তারাই তাদেরকে সমস্যায় ফেলে একটা পৃথিবীতে একটা মানে আপনার প্রমাণ দেখাবে। এই প্রমাণ দেখানোর জন্য এরকম কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু কোনো মুসলিম ইন জেনারেল কোনো মুসলিম তাদের ক্ষতি করবে এটা তারা বিশ্বাস করে না। কিন্তু এই অপরাজনীতির আলোকে পড়ে কোনো সমস্যায় পড়ে যেতে পারে, এটা তারা ভীত এই জায়গাটায়। তো এই অপরাজনীতি আপনি দেখেন,
আপনি আওয়ামী লীগের সময়ের কথা বলেন, আপনার নিশ্চয়ই মনে আছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরবাদের কথা। ওইখানে যখন ওদেরকে কে মারলো এই হিসাব করতে গিয়ে বের হলো কি ওইখানে আওয়ামী লীগের প্রেসিডেন্টের 3 ছেলেই এটার সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কিংবা আপনার রামুর যে ঘটনা, রামুর ঘটনায় কি ধরা পড়লো যে ওইখানের আওয়ামী স্থানীয় নেতারা এটার সাথে জড়িত। তো এই জায়গায় আপনার যাদের স্বার্থ নিয়ে কাহিনী, যে কিছু হলে এটা বিএনপির কাছে যাবে, কিছু হলে এটা এন্টি ইন্ডিয়া যারা মনে করে তাদের ঘাড়ে যাবে, এই ঘাড়ে যাওয়ানোর জন্য আপনার এই ঘটনাগুলো ঘটানো হয়। আমাকে যদি একটু সময় দেন 2 মিনিট, আমি বলতে পারি প্রমাণ। এই দুর্গাপূজার পরে আপনার জামালপুরের কোনো একটা মন্দিরে আপনার কিছু আপনার মূর্তি ছিল। মূর্তি থাকার পরে প্রশাসন তাদেরকে বারবার বলেছে মূর্তিগুলো আপনারা সরিয়ে ফেলেন, কারণ এটা একটা হেডেক থাকে প্রশাসনের। ওনারা সরায় নেয়। হঠাৎ এক রাতে দেখেছে যে 2-3টা মূর্তির মাথা ভাঙা। তারপরে কি করেছে, এটা যে ওইখানে যে সিসিটিভি ছিল এটা তারা জানতো না যারা ভেঙেছে। এবং ওরা যখন ক্লেম করেছে সরকারের প্রশাসনে গিয়ে, প্রশাসন যখন ওই ফুটেজটা দেখিয়েছে এবং এলাকার যখন আপনার ওই গণ্যমান্য ব্যক্তিরা দেখেছে, ওই কমিটির ওই হিন্দু কমিটির যে সেক্রেটারি আছে তাকেই ওইখানে পাওয়া গিয়েছে। আপনি দেখেন এই জায়গাটায়। তারপরে যখন তাকে এটা বোঝানো হয়েছে, তাকে প্রমাণ দেওয়া হয়েছে, তো তখন সে নরম হয়ে গেছে। নরম হয়ে বলতেছে যে স্যার আমাকে একটা কাজ করে দেন, কি আমার এখানে বাজার দখল করেছে, বাজার আমার এই সম্পত্তি দখল করেছে, এই যে তাদের যে কি বলে ওয়াক্ষ করা সম্পত্তিটা সেটা দখল করেছে। তখন বললো ঠিক আছে আপনি CSRS এর কাগজগুলো নিয়ে আসেন। এখন পরের দিন তো সে নিতে পারে না, কাগজ নাইতে আনবে কোথা থেকে। পরে দেখে বাজার কমিটি তাদেরকে ওইখানে একটা পূজা মণ্ডপ করার জন্য পারমিশন দিয়েছিল। জমিটার মালিক বাজার কমিটি, তারা না, তাদেরকে দিয়েছিল। তারা উল্টা বাজারকে তুলে দেওয়ার জন্য এখন আপনার প্রশাসনকে বলে যে আমাদের এটা করে দেন। তো এই যে সমস্যাগুলো সৃষ্টি করা বিভিন্নভাবে, এই সমস্যা যারা সৃষ্টি করছে তারা যে কোনো ষড়যন্ত্রকারীদের সাথে তারা আছে। আসবো ইরফানুল হক নাহিদ, আপনার কাছে জানতে চাইবো যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা বা সাম্প্রদায়িক বিনষ্ট করে বা সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে নিয়ে আসা, বাংলাদেশের রাজনীতি বা উপমহাদেশের রাজনীতি অনেক পুরনো আমরা দেখেছি যে কোনো রাজনীতির সংকটে বা সংকট সৃষ্টির কারণে এই ব্যাপারটা ব্যবহার করা হচ্ছে। একটা জাতীয় ঐক্যের ডাক এসছে, বেশিরভাগ রাজনৈতিক দলগুলো এক ছাতার নিচে অনেক দিন পরে এসে একটি বিষয়ে এক হয়ে কথা বলছে। এখন কি একটা সুযোগ এসছে কি না যে এই চিরদিনের মতো এই সাম্প্রদায়িক ব্যাপারটিকে এই রাজনৈতিক ব্যাপার থেকে আলাদা করে ফেলা? আপনি যথার্থই বলেছেন। আসলে সুযোগ এখনই কিন্তু সুযোগ। আপনি 71-এর পরে এরকম 71-এর যুদ্ধের পরে এরকম সুযোগ আর আসে নাই। তখন যেমন আমরা মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সবাই এক কাতারে ছিলাম। এই 24 কিন্তু আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে। আমরা ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু এখন একটা গভর্নমেন্ট এসেছে, তাদেরকে তো সময় দিতে হবে। আপনি দেখেন অস্থির হয়ে গেছেন। আমরা তো ধরুন সাংবাদিকতা করি, আমরা অনেক কিছু বুঝি, আমরা বিশ্লেষণ করি সংবাদে। আপনার এই যে এই সাম্প্রতিক যে ঐক্যটা, আমরা তো ঐক্য ছিলাম। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের যেই ঘটনা ঘটেছে এটা ঐক্যের ফলে হয়েছে। আপনার কি মনে হয় শুধু ছাত্র জনতা ছিল, এটার মধ্যে পলিটিক্যাল লিডারটা ছিল না? অবশ্যই সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত পলিটিক্যাল মত পথ সব এক জায়গায় এসে মিলেছে। এই কারণে কিন্তু সম্ভব হয়েছে। সুতরাং আমি মনে করি যে এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে চক্রান্তগুলি চলে এটাকে চিরতরে বলিষ্ঠ করা উচিত। আমাদের একটা ফোকাল পয়েন্ট আসা উচিত যে আমরা এই পয়েন্টে কাজ করবো, একটা সলিউশন দরকার। আরেকটা প্রশ্ন আমি বলি যে আপনি দেখেন যে এই যে কিছু হলেই হিন্দু হলেই ভারত এটাকে ইস্যু হিসেবে টেনে নিয়ে যায়। আর আপনি মনে করেন আপনি ধরেন হচ্ছে যে হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি বাংলাদেশের নাগরিক। এখন কি আপনার বেছে আপনি যেই লোক চিন্ময়, যার প্রসঙ্গে আপনি বলছিলেন, চিন্ময়কে তো ইসকনও বের করে দিয়েছে। এখন একটা অপরাধী, সে ইসকন দ্বারাও প্রমাণিত একজন ক্রিমিনাল। তো এখন ক্রিমিনালের পক্ষ নিয়ে আপনি একটা অযথা একটা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি মিডিয়ার মাধ্যমে একটা অপপ্রচার চালাচ্ছেন, আপনার মিডিয়া সমানে করে যাচ্ছে। আপনার তো ওই প্রত্যেকটা মিডিয়া তো বাংলাদেশের প্রতিনিধি আছে, তাদেরকে বলেন ইনভেস্টিগেশন করতে, কোথায় কী হয়েছে সেটা জানতে, জেনে বুঝে করুক। আমার কথা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ হিসাবে, আমাদের বন্ধুরাষ্ট্র হিসাবে, আমাদের প্রতিবেশী হিসাবে এবং আমাদের অকৃত্রিম বন্ধু যদি দাবি করে, সে হিসেবে তাদের উচিত আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা। এবং আমি আবারও বলবো যে সাম্প্রতিক সময়ে যেই বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে ভারতের
আমি মনে করি যে ভারত এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এটার সমাধান দেবে। আমি আরেকটা পয়েন্ট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি দেখেন প্রধান উপদেষ্টা যে আহ্বান করেছে ঐক্যমত, তো ঐক্যমতের মধ্যে আমি কর্নেল অলি সাহেব গতকালকে গিয়ে দিকে ফিরে এসেছেন, আপনাদের গণমাধ্যমে ফলো করে বলছেন। আমি মনে করি যে এই জিনিসটা যে কোনো ইস্যুতে প্রধান উপদেষ্টা মহোদয় বা তার যারা আছেন অ্যাসিস্ট্যান্ট, তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। কারণ আমরা যেহেতু আমরা জানি যে প্রায় এই প্রশ্নে কিন্তু সবাই এক, এখানে সবাই আসবে এবং আসতে চায়। সুতরাং রাজনৈতিক দল, ধর্মীয় নেতা বা সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী, অন্যান্য পেশাজীবী সবাইকে আহ্বান জানানো উচিত। কারণ আমার ধারণা যে সবাই একমতই আছে, কারণ মাত্র 3 মাসও হয় না, 100 দিনও পার হয় না আমাদের অভ্যুত্থান, আগস্ট অভ্যুত্থানের। তো এই দিকে খেয়াল রেখে কেউ যাতে মানে ডাকার অভাবে অবোধ করে যাতে মানে অভিমান না করে, রাগ না করে, এই দিকটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আপনার এই দেশে আবহমানকাল ধরে হিন্দু, মুসলমান, বুদ্ধ একসাথে, আপনি একটা গ্রামের মধ্যে 100টা পরিবার হইলো বা ধরেন হচ্ছে মুসলমান, 2টা পরিবার হিন্দু, কিন্তু বসতি কিন্তু 100 বছরে, 200 বছরে, এরকম ইতিহাস আছে। তো ওরা কখনো ইনসিকিউর ফিল করেন নাই। কিন্তু আপনি কী বোঝাতে চাচ্ছেন এই যে ফোকাস দিয়ে এই একটা চিহ্ন ইস্যুতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে যদি নিরপরাধ হয়, প্রমাণ না হয়েছে, ছাড়া পাবে প্রচলিত আইনে। 8-10টা মানুষ, আপনি যদি করি, আমি যদি করি যে অপরাধ, আমি যদি নির্দোষ, ছাড়া পাবে। সময় দিন না, কোর্টে প্রমাণ হোক না। ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। আপনি হয়তো খেয়াল করবেন যে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়ায় নাই। এখন আইনজীবী দাঁড়ায় না, এটা তো আপনি বুঝতে পারতেছেন। তার মানে আইনজীবী দাঁড়ায় মানে কি? তার মানে এটা বলতেছেন যে আইনজীবীকে হুমকি দেওয়া হয়েছে? না, নৈতিকতার প্রশ্নে কোনো আইনজীবী দাঁড়ায় নাই, কারণ ইস্কনও তাকে বসে করেছে। সুতরাং এই জিনিসটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত। আর ইন্ডিয়া আমাদের মধ্যে যেমন আছে, ইন্ডিয়া কিন্তু তাদের পলিসিটাই তারা অ্যাডপ্ট করে। সুতরাং তাদের পলিসির মধ্যে যাতে এটা না হয় যে বাংলাদেশের সাথে তাদের দূরত্ব হয়, কারণ বাংলাদেশ সবসময় ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চলার চেষ্টা করে। নীলুফার ইসলাম চৌধুরী, মনে আপনার কাছে জানতে চাইবো, এই যে এখন উত্তপ্ত একটা পরিস্থিতি আছে, অস্থিতিশীল একটা পরিস্থিতি আছে, সব কিছু মিলে অস্বস্তি একটা আছে, এখন এই অস্বস্তিকর পরিবেশটা কাটিয়ে উঠতে আপনার কি মনে এখন আসলে আমাদের কী করা উচিত? এটা কাটিয়ে উঠতে মনে করেন যে দুই দেশেরই যেমন একটা কথা ভালো লেগেছে যে ভারতের আপনার পররাষ্ট্র সচিব সম্ভবত উনি বলেছেন যে ব্যবসা বাণিজ্যর জায়গাটা ঠিকই থাকবে, যেমন ছিল তেমনই থাকবে। এটা আমরা মনে করি আমাদের এই ঘটনাটা প্রশমিত হয়ে যাবে। তো এরকম আমরাও এটা আশা করি যে পাশের দেশের বন্ধু তার যারা তিন পাশেই ভারত, আমরা তাদের সাথে যুদ্ধ করতে চাই না, ঝগড়া করতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবে থাকতে চাই। সেইখানে তারা যদি এই ধরনের অপরাজনীতিটা না করে, আমরা চাইব যে তারা যেন না করে, এটার জন্য সর্বোচ্চ ছাড় দেওয়ার। কিন্তু সর্বোচ্চ ছাড় দেওয়ার পরেও যদি তারা করে, আমাদের কোনো উপায় থাকবে না। বাট আমরা চাই যে ভারত বাংলাদেশ পাশাপাশি থাকুক সব সময়, সব দিন, সব বছরগুলোতে। আগে যেমন ছিল, আমরা চাই যে তারা 71 আমাদের হেল্প করেছিল, এই কথাটা স্মরণ রাখতে। আমরা চাই তারা আমাদের বন্ধু হিসেবে ছিল, বড় ভাইয়ের মতো ছিল, আমরা এটা স্মরণ করতে। আমরা চাই যে বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, বিএনপির একটা দায়িত্ব আছে যে যদি পাশের দেশের সাথে যোগাযোগ। দেখেন, বিএনপি তো ক্ষমতায় নাই, ক্ষমতা ছাড়া দায়িত্ব কতটুকু ব্যক্তিগতভাবে করতে পারে এটা আপনিও জানেন। তো বিএনপিকে এই যে এখন যেমন ধরেন ঐক্যের জন্য চিফ অ্যাডভাইজার ডেকেছেন, বিএনপি উৎফুল্লভাবে গিয়েছে এবং উইলিংলি বলেছে যে তারা যে কোনো ঐক্যের স্বার্থে যে কোনো কাজ করতে পারে তারা। তো সেইভাবে ডাকলে তখন সবাই মিলে সকলের মত একসাথে প্রকাশ করতে পারলো। এবং এই ব্যাপারে কারো কিন্তু কোনো দ্বিমত নাই, দ্বিপথও নাই। মানে ভারতের সাথে আমরা চাই যে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকুক, কিন্তু এক হাতে তো তালি বাজে না, সারাদিন বাজালো। ভারতকেও এটা বুঝতে হবে যে আমাদের সাথে, ভারতের সঙ্গে আপনি যদি খেয়াল করেন জিও পলিটিক্সে, ভারতের খুব একটা ভালো বন্ধু দেশ এখন নাই আর। কারণ সবাইকে উনি এরকম করে খোঁচাতে কেউ কি নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, আপনার মালদ্বীপ বলেন, কিংবা ভুটান বলেন, যারাই পাশে আছে সাউথ এশিয়ার কেউই ভালো, চায়না বলেন, কেউই তার সাথে যে 17টা কান্ট্রি আছে তার আপনার বর্ডার এরিয়ায়, 17টা কান্ট্রি কারোর সঙ্গেই তার তেমন ভালো সম্পর্ক নাই, পাকিস্তান বলেন। আমরা চাই আমাদের সম্পর্কটা ভালো রাখতে। যদি এটা তারা মনে করে তাহলে আমাদের জন্য ভালো, আর যদি মনে না করে তাহলে আমরা বলবো যে এটা দুঃখজনক।
আমরা দুঃখজনক হলেও আমাদের তো অস্তিত্ব রক্ষার জন্য এক হতে হবে। আমাদের ইরফানুল হক নাহিদ, আপনার কাছে আসলে জানতে চাইবো, এই মুহূর্তে আসলে বাংলাদেশের আসলে এই পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে হলে কি করা উচিত আর কি? দেখুন, এটা তো একটা দুই দেশের মানে আপনার ধরেন বিষয়টা বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়টা, এটা যদি ধরেন বাংলাদেশের অভ্যন্তরীণ লোকজনের হাতে ছেড়ে দেওয়া হয়, ইন্ডিয়ার সাথে আমরা আমি চাই বা না চাই, আপনি চান বা না চান, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের চতুর্দিকে ঘিরে আছে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, যেহেতু প্রতিবেশী, এবং আমরা চাইও তা। এখন আমাদের ভিতরকার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে একটা ইস্যু, মানে একটা ইস্যু দাঁড় করে এই ইস্যুর মধ্য থেকে উত্তপ্ত করা, আমার মনে হচ্ছে যে কোনো না কোনো পিছনে কেউ কলকাঠি পলিটিক্যালি নাড়ছে, যার কারণে এই ইস্যুটা উত্তপ্ত হচ্ছে। এটা ধরেন একজন অ্যারেস্ট হইতেই পারে, একজন একটা দেশে, অনেক বড় দেশ, এটা খুন হইতেই পারে, এটা আমরা চাই না হোক, হইতেই পারে। তো এটাকে আপনাকে অপেক্ষা করতে হবে, এটা ইনভেস্টিগেশন, এটাকে আইনের প্রয়োগ, আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আইনের পথে ছাড়তে হবে। ছেড়ে যদি ভুল প্রমাণিত হয় সে এমনিতে মুক্তি পেয়ে যাবে, আর যদি সে অপরাধী হয় তার পক্ষে আমরা যাবো কেন? কূটনৈতিক প্রচেষ্টাকে আরো একটু, আমি যেটা বলছিলাম, এই যে আসতেছিলাম, কূটনৈতিক প্রচেষ্টা আমাদের যে আমাদের ভারত বাংলাদেশের সম্পর্কের যে ক্ষেত্রে যে বিষয়টা আছে, এটা কূটনৈতিক তৎপরতা একটু জোরালো হওয়া উচিত। আমরা আশা করবো যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন, উনি খুবই ভালো কূটনীতিক, উনি ওনার অনেক সাফল্য রয়েছে ব্যক্তিগত ক্যারিয়ারে। তো আমরা আশা করবো যে উনি কূটনৈতিক তৎপরতা আরেকটু জোরদার করে, যেমন 9-10 তারিখে সচিব পর্যায়ে একটা বৈঠক আছে, এই সচিব পর্যায়ে আমার ধারণা সচিব পর্যায়ে বৈঠকে এটা মোটামুটি মানে দু দেশের যে স্বাস্থ্য বিষয়টা এটা সলভ হয়ে যাবে। আর বাকি থাকছে আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের অভ্যন্তরীণ বিষয়টা আপনি দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা সমাজের প্রতিটা প্রতিনিধি, রাজনৈতিক দল বলেন, পেশাজীবী বলেন, ধর্মীয় গোষ্ঠীর নেতারা বলেন, সবাই কিন্তু এক জায়গায় কিন্তু সবাই একমত যে আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশ, এই প্রশ্নে কোনো আপোষ নেই, এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমার ধারণা আমরা সবাই, আমরা তো আমাদের দেশকে ভালোবাসি। আর এই যে ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা না, সমাজের ঘটনা, একটা ঘটনা ঘটতেই পারে, এই ঘটনাটাকে ঘটতে সময় দিতে হবে, দেখতে হবে সরকারের সদিচ্ছা আছে কিনা, আইন প্রয়োগকারী সংস্থা সঠিক কাজটি করছে কিনা, এটাকে পর্যবেক্ষণ করতে হবে। এখন এটাকে নিয়ে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি করা হয়, সেটা আমার মনে হয় যে কোনো না কোনো গোষ্ঠীর ইন্ধনে, যারা লুটেরা গোষ্ঠী, আমার যেটা ধারণা আর কি, আমার ব্যক্তিগত মত, লুটেরা গোষ্ঠীর ইন্ধনে, লুটেরা গোষ্ঠীর ব্যাকআপে এই কাজগুলি ঘটছে। আরও বেশি সতর্ক হওয়া উচিত, আরও বেশি মানে সচেতন হয়ে আমাদের দেশটা আমাদের যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে, তারা একটা সঠিক সময়ে একটা সঠিক দিক নির্দেশনের মাধ্যমে একটা জায়গায় নিয়ে যাবেন। জি, আমরা এই আশাবাদ নিয়ে আসলে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে এবং স্বাভাবিক পরিস্থিতি চলে আসবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ স্টার আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন।